নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকের শীর্ষক তালিবান, আরএসএস, বিজেপি একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। হ্যাঁ, তালিবান আর হিন্দুত্ববাদীদের মধ্যে ধর্ম ছাড়া সব বিষয়েই মিল আছে। তাদের থট প্রসেস, ভাবনার যে প্রক্রিয়া, সেটা একেবারে এক। চমকে যাবেন না। একদিকে ইসলামিক মৌলবাদী তালিবান, যারা আফগানিস্তানে শরিয়া আইন চাপিয়ে দিয়েছে, অন্যদিকে ভারতে হিন্দু জাতীয়তাবাদের প্রবক্তা আরএসএস। এই দুই সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় মেরুর আন্দোলনের মধ্যে, সংগঠনের মধ্যে এই মিল এতটাই যে তার জন্য খুব বেশি গবেষণাও করতে হয় না। তাদের যে মূল ধর্মীয় প্রতীক বা লেবেল যেগুলো আছে, সেগুলো আলাদা হলেও ক্ষমতা প্রয়োগের পদ্ধতি, সামাজিক নিয়ন্ত্রণ, তার কায়দা আর উদার গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ঘৃণা দেখানোর ক্ষেত্রে তারা বিস্ময়করভাবে এক বিন্দুতে এসে দাঁড়ায়, এক জায়গায় এসে দাঁড়ায়। এই অভিন্নতাই প্রমাণ করে দেয় যে মৌলবাদ শুধু এক ধর্মীয় বিশ্বাস নয়, বরং এটা আদতে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার এক পদ্ধতি, যা বৈচিত্র্য এবং ব্যক্তিগত স্বাধীনতাকে শত্রু বলে মনে করে। সেই জন্যই আমরা কট্টর ক্যাথলিক খ্রিস্টান হিটলারের নাজি পার্টি, কট্টর ইসলামপন্থী তালিবান বা কট্টর হিন্দুত্ববাদী আরএসএস এর বিজেপির মধ্যে আদতে খুব বিরাট কোনো ফারাক পাই না। গুরু গোলওয়ালকর হিটলারের নাজিদের প্রশংসা করেছেন, আজ তালিবানরা সরকারে থাকা আরএসএস বিজেপির প্রতিনিধি নরেন্দ্র মোদীর প্রশংসা করছেন। তালিবানরা আফগানিস্তানে ক্ষমতা দখলের পরে কঠোর শরিয়া আইন প্রতিষ্ঠা করেছে। এর ঠিক উল্টো দিকে আরএসএস ভারতে এক হিন্দু রাষ্ট্র, হিন্দুত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে। তাদের দুজনের মূল কৌশল হলো সমাজের ওপরে একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখা, একটা নির্দিষ্ট জাতিগত বা ধর্মীয় শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করা এবং প্রয়োজনে বলপ্রয়োগের মাধ্যমে বিরোধীদের দমন করা। এই দুটো আন্দোলন, দুটো সংগঠনই একটা কাল্পনিক অতীত স্বর্ণযুগ বা বিশুদ্ধ ঐতিহ্যকে ফিরিয়ে আনতে চায়, সনাতনী ফিরিয়ে আনতে চায়। তারাও এক ধরনের ইসলাম ফিরিয়ে আনতে চায়, যে ইসলাম নিজেকে আধুনিক করে তোলে, তার বিপরীতে তারা ভাবনা চিন্তা করে। তালিবান চায় সপ্তম শতাব্দীর কঠোর ইসলামিক বিধি ফিরিয়ে আনতে, আর হিন্দুত্ববাদী গুরুরা চান মনুস্মৃতি ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করতে, চতুরাশ্রম চালু করতে। এই বিশুদ্ধতা প্রতিষ্ঠার অজুহাতেই তারা আধুনিক সংবিধান এবং উদার মূল্যবোধকে বাতিল করে সমাজের প্রত্যেকটা স্তরে চরম নিয়ন্ত্রণ আরোপ করে। একে একে তার কিছু দিক আসুন বোঝার চেষ্টা করা যায়। নারী স্বাধীনতা হরণ করে তাকে সমাজের প্রজনন এবং নৈতিকতার রক্ষক হিসেবে প্রতিষ্ঠা করার প্রবণতা হলো এই দুটো মৌলবাদী সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অভিন্ন ক্ষেত্র। একেবারে খাপে খাপ পঞ্চুর বাপ। তারা নারীকে ব্যক্তি হিসেবে নয়, বরং বৃহত্তর জাতিগত বা ধর্মীয় রাজনৈতিক ব্যবস্থার অধীনে এক সম্পদ হিসেবে দেখে। হ্যাঁ, গরুও সম্পদ, তাকে মা বলা হয়। নারীও সম্পদ, যার পবিত্রতা বজায় রাখার জন্য এমনকি স্বামীর চিতায় তাকে পুড়িয়ে মারার বিধানও আছে। একইভাবে তালিবানরা মনে করে নারী বোরখার আড়ালে না থাকলে তা পুরুষদের মধ্যে যৌন লালসার জন্ম দেবে। কি বিচিত্র চিন্তা! তালিবানরা তাদের নারী বিদ্বেষী দর্শন থেকে এক চুল সরেনি, যা তারা তাদের নীতি এবং কাজে স্পষ্টভাবে দেখিয়েছে। যদিও আন্তর্জাতিক চাপের মুখে তারা দিল্লিতে কিছু মহিলা সাংবাদিককে প্রেস কনফারেন্সে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তাদের মূল দর্শন অপরিবর্তিত। তালিবানরা প্রকাশ্যে ঘোষণা করেছে যে তাদের মতে নারীর স্থান রান্নাঘরে, আর কাজ হলো সন্তান লালন পালন করা। 2021 সালে ক্ষমতা দখলের পরপরই তারা নারীদের সরকারি উঁচু পদে কাজ করা থেকে বাদ দিয়েছে এবং মন্ত্রিসভায় কোনো নারী সদস্যকে রাখেনি। এরপর তারা মেয়েদের মাধ্যমিক শিক্ষা গ্রেড 7-এর ওপরে সম্পূর্ণ বন্ধ করে দেয়। মানে গ্রেড 7 পর্যন্ত ঠিক আছে, এইটুকু ছেড়ে দিলাম, দেখো আমরা কত উদার। এমনকি বেসরকারি সংস্থায়, এনজিওগুলোতে নারীদের কাজ নিষিদ্ধ করে দিয়েছে, যা আন্তর্জাতিক মানবিক সাহায্য ব্যবস্থাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। নারী চলাচলের উপর চরম কড়াকড়ি আরোপ করা হয়েছে। যেমন ধরুন, কি মজার ব্যাপার, 72 কিলোমিটার বা তার বেশি, কেন 72 আমি জানি না, 72 কিলোমিটার বা তার বেশি যেতে হলে অবশ্যই মাহরাম মানে পুরুষ অভিভাবককে সঙ্গে নিতে হবে, একলা যাওয়া যাবে না। আফগানিস্তানে পার্ক, জিম বা ঐতিহাসিক স্থানে নারীদের প্রবেশ নিষিদ্ধ।
এবার এদিকে নজর দিন, আরএসএস ভারতে সরাসরি আইন করে না, কিন্তু তবা আইন করে করেনি, কিন্তু তারা সাংস্কৃতিক আদর্শগত চাপ তৈরি করে নারীকে রান্নাঘর এবং সন্তান জন্ম দেওয়ার ভূমিকায় সীমিত রাখার চেষ্টা করেই যাচ্ছে। আরএসএস এর গুরু গোলওয়ালকার অনেক আগেই বলেছিলেন, আমাদের মনুস্মৃতি থাকতে পাশ্চাত্য সংবিধানকে নকল করে সংবিধান বানানোর দরকার ছিল না। আর সেই মনুস্মৃতিতে কি আছে? নারীকে নরকের দ্বার বলা হয়েছে, নারী ছোটবেলায় বাবার নির্দেশে, বিয়ের পরে স্বামীর নির্দেশে, স্বামী মারা গেলে পুত্রের নির্দেশে চলবে, এ কথা বলা আছে। মনুস্মৃতিতেই নারীকে কুলোটা ঘোষণা করে হত্যার বিধান পর্যন্ত দেওয়া আছে। বর্তমান সরসং চালক মোহন ভাগবত নারীর ভূমিকাকে ঘুরিয়ে এই একই আদর্শে আবদ্ধ করতে চান। তিনি জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলতে গিয়ে একেবারে নির্দেশ দিয়ে দিয়েছেন যে প্রতিটা ভারতীয় দম্পতির কমপক্ষে 3টে সন্তান থাকা উচিত হিন্দুদের। তার যুক্তি, কোনো সম্প্রদায়ের জন্মহার 3-এর নিচে নামলে তা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যেতে পারে, কাজেই হিন্দু সম্প্রদায়ের বিলুপ্তির দায় থেকে বাঁচার জন্য সন্তান জন্ম দিতে হবে, একটা নয় অন্তত 3টে। যিনি বলছেন তিনি অবিবাহিত, বিয়েই করেন। যে রাজত্ব বলছেন সেই প্রধানমন্ত্রী স্ত্রীকে ত্যাগ করেছেন, সেই কবেই করেছেন। এই বক্তব্যগুলো নারী প্রজনন অধিকারের ওপর সরাসরি হস্তক্ষেপ এবং নারীকে কেবল হিন্দু জাতির জনসংখ্যা বৃদ্ধির এবং রক্ষণাবেক্ষণের যন্ত্র হিসেবে দেখার একটা মানসিকতাকে তুলে ধরে। তালিবান নারীকে ঘরবন্দি করে ধর্মীয় বিশুদ্ধতা রক্ষা করতে চায়, আর আরএসএস নেতা ভাগবত সংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ করে হিন্দু জাতির জনতান্ত্রিক শ্রেষ্ঠত্ব রক্ষা করার কথা বলেন। এই দুটোই নারীর ব্যক্তিগত স্বাধীনতাকে অস্বীকার করে, তাকে বৃহত্তর রাজনৈতিক ব্যবস্থার অধীনস্থ করে তোলে। আবার দেখুন, নারীরা কি পরবে না তা নিয়ে দুই সংগঠনের কত বিল। নারীর পোশাক এবং জনপরিসরে তার উপস্থিতিকে ধর্ষণের মতো অপরাধের কারণ হিসেবে চিহ্নিত করা দুটো মৌলবাদী মানসিকতার এক সাধারণ বৈশিষ্ট্য। মানে অপরাধীর বিচার চাওয়ার বদলে ধর্ষণের শিকার নারীর ওপরে দোষ চাপিয়ে দেওয়াটাই তাদের দর্শন। তালিবান আফগানিস্তানে নারীদের জনপরিষদে বোরখা কিংবা হিজাব পরাটা বাধ্যতামূলক। কেন না, তাদের যদি কোনো অংশ মুখ ইত্যাদি খোলা থাকে তাহলে পুরুষদের যৌন লালসা বেড়ে উঠবে, বলে মহিলাদের বোরখার মধ্যে থাকতে হবে। এই কঠোর পোশাক বিধি সমাজের নৈতিক শৃঙ্খলা রক্ষা করবে। অন্যদিকে ভারতে হিন্দুত্ববাদী নেতারাও নারী স্বাধীনতার উপরে পোশাকের অজুহাতে আক্রমণ করেন। যখনই কোনো ধর্ষণের ঘটনা ঘটে, আরএসএস বা বিজেপির কিছু নেতা বলেন উত্তেজক পোশাক বা অসময়ে বাইরে যাওয়া, সেই জন্যেই এই সমস্ত হচ্ছে। ভ্যালেন্টাইন্স ডেতে ছেলেমেয়েরা পার্কে বসলে তাদের কান ধরে উঠবোস করে পেটানো হয়, হিন্দুত্ববাদীরা এই কাজ করে। তালিবান সরাসরি বোরকা চাপিয়ে দিলে হিন্দুত্ববাদীরা কঠোর আইন প্রয়োগ না করেও সামাজিক চাপ এবং ভয়ের পরিবেশ তৈরি করে নারীর চলাফেরাকে সীমিত করার চেষ্টা করে। দুটো পদ্ধতিই আসলে নারীর প্রতি এক পিতৃতান্ত্রিক এবং কর্তৃত্ববাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরে। আবার ধরুন আইনের শাসন, দুটো সংগঠনই কিন্তু তা চায় না। এক আধুনিক বহুত্ববাদী সংবিধানকে প্রত্যাখ্যান করে এক নির্দিষ্ট ধর্মীয় বা জাতিগত আইনের অধীনে রাষ্ট্র পরিচালনার আকাঙ্ক্ষা দুটো সংগঠনের মধ্যে একেবারে একরকম। তারা মনেই করে যে মানুষের তৈরি আইনের চেয়ে তাদের পবিত্র ঐতিহ্যবাহী আইনই শ্রেয়। আরএসএস এর গুরু এম.এস. গোলওয়ালকার তার বাঞ্চ অফ থটস বইতে বলছেন, ভারতীয় সংবিধানের প্রতি চরম অনীহা দেখাচ্ছেন। তিনি সাফ বলছেন যে আমাদের সংবিধান হলো পাশ্চাত্য দেশের বিভিন্ন সংবিধানের একটা জগা খিচুড়ি। তিনি বলছেন যে এই সংবিধানে এমন কিছুই নেই যা আমাদের নিজস্ব বা যা আমাদের জাতীয় লক্ষ্যকে তুলে ধরে। গোলওয়ালকার সাফ জানিয়ে দেন যে আমাদের মনুস্মৃতির মতো মহৎ ঐতিহ্য থাকতে পাশ্চাত্য সংবিধানকে নকল করার কোনো দরকারই ছিল না। এই আদর্শগত অবস্থান এটা স্পষ্ট করে তোলে যে আরএসএস ভারতীয় সংবিধানের মূল ভিত্তি ধর্মনিরপেক্ষতা, সমানাধিকার এগুলোকে প্রত্যাখ্যান করে এবং তারা এমন একটা জাতিভিত্তিক আইন কাঠামোর পক্ষে যা সংখ্যাগুরু হিন্দুদের আধিপত্যকে প্রশ্নাতীত করে তুলবে। ওদিকে তালিবান আধুনিক আইনের ধারণাকে কেবল প্রত্যাখ্যান করেনি, তারা ক্ষমতায় আসার পর শরিয়া আইনকে পুরোপুরি কার্যকর করার জন্য বিচারকদের নির্দেশ দিয়েছে। এর ফলে শরিয়ার কঠোর শাস্তি যেমন কিসাস, বদলা এবং হুদুদ শারীরিক শাস্তি প্রকাশ্যে কার্যকর করা শুরু হয়েছে। এই শাস্তির ব্যবস্থা আধুনিক আইনের ধারণা, যেখানে বিচার প্রক্রিয়া ধীর হলেও ন্যায়সঙ্গত হয় বা হবার চেষ্টা করা হয়, তাকে বাতিল করে দেয় এবং এক ভীতিপ্রদ বিচার ব্যবস্থা গড়ে তোলে, যা আমরা এখন আফগানিস্তানে দেখতে পাচ্ছি। তালিবান নেতৃত্ব, আরএসএস, গোলওয়ালকার দুজনেই বিশ্বাস করে যে একটা জাতি তখনই শক্তিশালী হতে পারে যখন তার আইন কোনো পবিত্র বা ঐতিহ্যবাহী উৎস থেকে আসে, যা মানুষের তৈরি আধুনিক আইন নয়। এই কারণে তারা এমন আইন কাঠামো চায় যা জাতিগত শ্রেষ্ঠত্ব এবং ধর্মের একচ্ছত্র ক্ষমতাকে প্রশ্নাতীত করে। জাতি আর ধর্মই ঠিক করে দেবে কে কি খাবে, কে কি পড়বে, কে কি কাজ করবে। দুটো সংগঠনে আর একটা বিরাট মিল হলো
দুই শাসনেই দেখা যাবে যে তারা রাষ্ট্রের আইনি প্রক্রিয়াকে পাশ কাটিয়ে দ্রুত সহিংস উপায়ে এক ধরনের শৃঙ্খলা চাপিয়ে দিতে চায়। তালিবানরা দ্রুত বিচার, সামারি জাস্টিস যেটাকে বলে, প্রকাশ্যে মৃত্যুদণ্ড, গর্দান নাও কার্যকরার অজস্র উদাহরণ সামনে রেখে মানুষের মধ্যে চরম ভয়ের পরিবেশ তৈরি করেছে। 2021 সালে আগস্টে ক্ষমতা দখলের পর থেকে কমপক্ষে 10 জনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিসাস যাকে বলা হয়। এছাড়াও নারী সমেত অভিযুক্তদের চাবুক মারার মতো শারীরিক শাস্তি দেওয়া হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন। এই চরম এবং দ্রুত হিংস্র শাস্তি বিধানের মূল উদ্দেশ্য হলো আইনি প্রক্রিয়াকে দীর্ঘ আর দুর্বল দেখিয়ে সমাজে রাজনৈতিক এবং সামাজিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। এবার এদিকে তাকান, বিজেপির আদিত্য যোগীর রাজ্যে 2017 সাল থেকে অপরাধীদের দমনের নামে ব্যাপক পুলিশি এনকাউন্টার হয়েছে, যা আদতে বিচার বহির্ভূত হত্যা, এক্সট্রা জুডিশিয়াল কিলিং। উত্তরপ্রদেশের সরকারি তথ্য অনুযায়ী 2017 থেকে 23 সালের মধ্যে রাজ্যটাতে 10,500-র বেশি এনকাউন্টার চালানো হয়েছে, যাতে 183 জন অভিযুক্ত নিহত হয়েছে। কি ধরনের শাসন! বিরোধী দল এবং মানবাধিকারের সংস্থাগুলোর থেকে অভিযোগ উঠেছে সিংহভাগ ছিল ভুয়ো এনকাউন্টার। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা 15টা সম্ভাব্য বিচার বহির্ভূত হত্যার বিষয়ে উদ্বেগ জানিয়ে দ্রুত, স্বাধীন এবং পূর্ণাঙ্গ তদন্ত করার কথা বলেছেন। কি শুনে যোগী সরকারের এই এনকাউন্টার রাজ তালিবানের প্রকাশ্য মৃত্যুদণ্ডের মতোই কাজ করে। এটাও পুলিশকে আইনি প্রক্রিয়ার উপরে এক অসাধারণ ক্ষমতা দেয়, একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর ক্ষমতা, যা নির্দিষ্ট রাজনৈতিক প্রতিপক্ষ বা দুষ্কৃতী হিসেবে চিহ্নিত গোষ্ঠীগুলোকে দ্রুত শেষ করার লাইসেন্স দিয়ে দিচ্ছে। আর আইনের শাসনকে পুরোপুরি বাইপাস করে, দুর্বল করে, ভয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ তাদের প্রতিষ্ঠা করবে। সংখ্যালঘুদের অবস্থান দুই শাসনই একই রকম। দুটো ক্ষেত্রেই ধর্মীয় সংখ্যালঘুরা ক্রমাগত বৈষম্য এবং নিপীড়নের শিকার। এটা করাই হয় ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদের ধারণাকে ভেঙে ফেলার জন্য। গোলওয়ালকর তার উই আর আওয়ার নেশনহুড ডিফাইন বইতে অহিন্দুদের অবস্থান একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন। তার মতে ভারতে বসবাসকারী বিদেশি জাতিদের তো মানে অহিন্দু যারা, হয় হিন্দু সংস্কৃতি গ্রহণ করতে হবে, নতুবা তাদের সম্পূর্ণভাবে হিন্দু জাতির অধীনে থাকতে হবে। তিনি দাবি করেন যে এদের কোনো সুযোগ সুবিধা, এমনকি নাগরিক অধিকারও দাবি করার সুযোগ থাকবে না। এই দর্শনই ভারতকে এক জাতিভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে চায়, যেখানে কেবল সংখ্যাগুরু হিন্দুরাই প্রথম শ্রেণীর নাগরিক হবে। আবার দেখুন, তালিবান আফগানিস্তানে সুন্নি ইসলাম ছাড়া অন্য ধর্মীয় গোষ্ঠী, বিশেষ করে শিয়া, হাজারা জনগোষ্ঠী, হিন্দু শিখদের উপর চরম বৈষম্য নিপীড়ন চালিয়েছে। এমনকি তারা ধর্মান্তরিত মুসলমান, তারা নাকি ধর্মান্তরিত নয়, তারা হচ্ছে অরিজিনাল মুসলমান। যারা ধর্মান্তরিত মুসলমান, 4 পুরুষ 5 পুরুষ আগে কেউ অন্য ধর্মের ছিল, কেউ হিন্দু ছিল, কেউ খ্রিস্টান, যে যাই ছিল, সেখান থেকে যদি ধর্মান্তরিত হয় তাদেরকেও তারা মুসলমান বলেই মনে করে না। হাজারা জনগোষ্ঠী যারা প্রধানত শিয়া, তালিবানের অধীনে ব্যাপক প্রান্তিকতা, হয়রানির শিকার হয়েছে। ঐতিহাসিকভাবে তারা নিপীড়নের শিকার এবং তালিবান শাসনে তাদের অবস্থা আরও খারাপ হয়েছে। একইভাবে তালিবান শাসনের উত্থানের পরে ধর্মীয় নিপীড়ন, বৈষম্যের কারণে আফগানিস্তানে হিন্দু এবং শিখরা সবাই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এই দুটো আন্দোলন, দুটো সংগঠন কঠোরভাবে জাতীয়তাবাদে বিশ্বাসী, যা এক বিশুদ্ধ রাষ্ট্রের ধারণা থেকে আসে। এর ফলে আলাদা ধর্ম, আলাদা সংস্কৃতির মানুষ হয় বিতাড়িত হবে, নয়তো অধীনস্থ হয়ে দাস হয়ে থাকবে। মোদ্দা কথা হলো, তালিবান এবং হিন্দুত্ববাদ যদিও তাদের ধর্মীয় গ্রন্থ আলাদা, তাদের উপাসনা পদ্ধতি আলাদা, কিন্তু তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের পদ্ধতি এবং সামাজিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্য একেবারে এক। নারী স্থান সীমিত করা, প্রজনন ক্ষমতার উপরে নিয়ন্ত্রণ করা, আধুনিক আইনের বিরোধিতা করা, দ্রুত কঠোর শাস্তির বিধান করা, আইন সংবিধান বহির্ভূত ব্যবস্থা গড়ে তোলা, আর সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা। এগুলো মৌলবাদী কর্তৃত্ববাদের মৌলিক উপাদান। আর এই যে তাদের মধ্যে মিলগুলো পাওয়া যায়, তা আকাশ থেকে হঠাৎ পড়া উল্কাপাত নয়। এগুলোই প্রমাণ করে যে যখন রাজনীতি চরমপন্থাকে জড়িয়ে ধরে, মৌলবাদকে জড়িয়ে ধরে, তখন তার পরিণতি হয় সাংঘাতিক। গণতন্ত্র এবং উদার মূল্যবোধের ওপরে প্রথম কোপটা পড়ে। তালিবানের আদর্শগত সফলতা আন্তর্জাতিক স্তরে হিন্দুত্ববাদী চরমপন্থী গোষ্ঠীর মতবাদকেও শক্তিশালী করতে পারে। তাই ধর্মীয় ভিন্নতার মোড়কে, তাদের কৌশলগত মিলকে উপেক্ষা করবেন না, করা উচিত নয়। বরং তাদের একই অগণতান্ত্রিক কর্তৃত্ববাদের প্রতীক হিসেবে দেখা উচিত, যারা মানবতাকে এক পিছিয়ে পড়া, নিয়ন্ত্রণমূলক কর্তৃত্ববাদী আর অগণতান্ত্রিক ভবিষ্যতের দিকে ঠেলে দিতে চায়। তালিবান
আরএসএস, বিজেপি আলাদা কিচ্ছু না, একই মৌলবাদের এপিঠ আর ওপিঠ। ভাবুন, ভাবতে হবে, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।